নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। তো আজকে আমরা যাচ্ছি মহাদেবের মাথায় জল ঢালতে। তো আজকে শ্রাবণ মাসে আরেকটা সোমবার, আর আমাদের যাত্রা শুরু হলো রবীন্দ্রনগর বাজার থেকে। তো আগেই আমরা গাড়িতে একটু তেল ভরে নিলাম, আর ভরে নিয়ে আমরা আজকে যাচ্ছি 108 মন্দিরের পথে, যেটা কি বর্ধমানে। আজকে আমরা বেরিয়েছিলাম সকালে 11টা নাগাদ, কারণ মোটামুটি হাতে সময় অনেকটাই ছিল। আর আমাদের এখান থেকে যেহেতু বর্ধমান যেতে খুব একটা বেশি সময় লাগেও না, তাই এবারে আমরা খুব একটা তাড়াহুড়ো করিনি। তো এখান থেকে আমরা চলে এলাম আমাদের খাদনা মোড়ে, যেখান থেকে আমরা ঘুরবো আমাদের মেন হাইওয়ের পথে। এই রাস্তাটা ধরেই আমরা কিন্তু পৌঁছে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, আর সেখান থেকেই আমরা জানি যে আমরা বর্ধমানের 108 শিব মন্দিরে যাব। তো এই জায়গাটা এই জন্যই দেখাচ্ছি, এটা হলো আমাদের সেই বিখ্যাত চুচড়োর আন্ডারপাস। এই জন্যই বিখ্যাত বলছি কারণ প্রত্যেক বর্ষাকালেই কিন্তু এখানে আপনারা একটা দীঘা ভাইব পাবেন। দীঘা ভাইবটা এই জন্যই বলছি কারণ এখানে কিন্তু হয় 1 হাঁটু জল। তাই আজকে আশা করছি যেন বৃষ্টি না হয়, নাহলে ফেরার সময় আমাদেরকে ঘুরপথে আসতে হবে। আর যেই আমরা সুগন্ধা বাজার এলাকাটা পেরালাম, তখন কিন্তু আমাদের রাস্তা হয়ে উঠলো আরও সুন্দর এবং সবুজ। রাস্তাঘাট থেকে আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িঘরদোর কমতে থাকলো, আর এখন কিন্তু হর্নের আওয়াজও নেই আমাদের বিরক্ত করবার জন্য। তো এটা কিন্তু একটা খুবই সুন্দর ড্রাইভ। আর এই নিম্নচাপের বৃষ্টির জন্য কিন্তু সেদিনকে ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। যদিও বৃষ্টি হচ্ছিল না, কিন্তু রোদের তাপ কিন্তু সেদিনকে আমরা পাচ্ছিলাম না, তাই কিন্তু জার্নিটা হয়ে উঠেছিল আমাদের আরও মনোমুগ্ধকর। আমরা এখন চলে এসেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রোডের ধারে খুবই কাছে। তো এখান থেকেই আমরা উঠবো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রোডে। তো এই আন্ডারপাসটা পেরিয়ে গিয়ে আপনাদের রাইট হ্যান্ড সাইডে ঘুরতে হবে, তাহলে আমরা উঠে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। আর সেখান থেকে তো রাস্তা সত্যিই অনবদ্য, বলার কিছুই নেই। আমাদের এই রাস্তাটা কিন্তু এখনও অবধি আমাদের বাংলার মধ্যে সবথেকে প্রিমিয়াম এক্সপ্রেসওয়েজের মধ্যে একটা। আর রাস্তার ধারে ধারে এখন তৈরি হয়েছে অনেক এরকম ধাবা, যেখানে আপনারা দাঁড়িয়ে নিজেদের লাঞ্চ বা ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর বৃষ্টির বাংলা তো সত্যিই একটা অন্যরকম রূপ ধরে, যেটাকে আপনারা না দেখলে কখনোই এটা বলে বোঝানো সম্ভব নয়। জার্নি প্রায় 40 মিনিট হয়েছে, আর এটাই হলো আমাদের প্রথম ব্রেক হিন্দুস্তান হোটেলে। এখানেই আমরা সেদিনকে আমাদের দুপুরে লাঞ্চ করেছিলাম। তো এই ধাবাটা সম্বন্ধে, তো এই রাস্তাতেই বা এই রুট দিয়ে যারাই পাস করে তারা সবাই নিশ্চয়ই এই হোটেলটা সম্বন্ধে খুবই ভালোভাবে অবগত। তো এখন তো এটা খুব ভালোভাবেই রিনোভেট হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এখন থাকার জন্য রুমস হচ্ছে, আরও এরিয়াটাকে বাড়ানো হচ্ছে। এটা একটা নতুন কাউন্টার তৈরি করা হচ্ছে, যেখানে আপনাদের ভেজ নন ভেজ সেকশনকে আলাদা করে দেওয়া হবে। তাই এটা কিন্তু এক্সপ্রেসওয়ের ধারে ডেফিনেটলি একটা খুবই ভ্যালিড অপশন, যেখানে দাঁড়িয়ে আপনারা আপনাদের লাঞ্চ করতে পারেন। আর নিজেদের গাড়ি নিয়ে এলে আপনারা এখানে তো দেখতেই পাচ্ছেন কতটা বড় এখানকার পার্কিং স্পেসটা। এখানে অনায়াসে নিজেদের গাড়ি রেখে দিয়ে আপনারা চলে যেতে পারবেন রেস্টুরেন্টে। আর এটাই হলো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। তো এর আগেও যেহেতু আমরা প্রত্যেকবারই এই রাস্তা দিয়ে যখন যাই তখন এই রেস্টুরেন্টটাতেই দাঁড়াই, তো এইবারে কিন্তু রেস্টুরেন্টটার অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এর আগে একটা সুন্দর ইন্ডিয়ান লরির থিমে তৈরি হয়েছিল এই ইনার রেস্টুরেন্টটা, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই বাইরের বড় পাখাটা লাগানো হয়েছে। এছাড়াও ইন্টেরিয়ার্সে অনেক চেঞ্জ করা হয়েছে। আর এখানের কিন্তু আরেকটা জিনিস যেটা খুবই ভালো লাগে, সেটা হলো এখানকার কিন্তু লোকাল ডেয়ারি দিয়ে তৈরি মিষ্টি। তো মিষ্টি দেখে নিতে নিতেই আমাদের অর্ডার দিলাম, আর অর্ডারটাও চলে এলো একদম অন টাইম। তো ভেজিটেরিয়ান মিল অর্ডার করেছিলাম, কারণ যেহেতু আমরা আজকে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদেরকে দিয়েছিল গ্রিন স্যালাড, এছাড়া ছিল পনির টিক্কা, মিক্সড ভেজিটেবল, আর তার সাথে অর্ডার করেছিলাম তাওয়া রুটি। এদের এখানে রুটিটা কিন্তু সত্যি একলা, যেটা কি নর্মালি যে কোনো রোড সাইড ধাবাতেই হয়, ওদের রুটিটার মতো কিন্তু সত্যি অন্য জায়গার রুটি হয় না। তো শুরু হলো আমাদের খাওয়া। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জায়গার খাবার কিন্তু 100% রেকমেন্ডেড। আর আমরা এইবারে বাইরের আউটলেটটাতেই বসে খেয়েছিলাম, ভেতরে এসি কাউন্টারটাতে যাইনি, যেহেতু ওয়েদারটা সেদিনকে খুব ভালো ছিল, ভেতরে এসি হাওয়া লাগতো না। আর তার জন্য প্রাইসেসটা কম্পারেটিভলি প্রত্যেকটা আইটেমেই 40-50 টাকার মতো কম পড়েছিল, যেটা কিন্তু এসি কাউন্টারে গেলে আপনাদেরকে ওই এসি চার্জেসটা ধরে নিয়ে প্রত্যেকটা আইটেমেরই এক্সট্রা চার্জ দিতে হয়। তখন জাস্ট খেয়ে নিয়ে গাড়িতে বসেছি, আর আকাশ ফেটে বৃষ্টি নামলো। আর এই বৃষ্টিটা চলেছিল প্রায় 1 ঘন্টা, যেটা এখান থেকে প্রায় আমাদের শক্তিগড় থেকে বর্ধমান যাওয়া অবধি বৃষ্টিটা কিন্তু আমাদের সাথেই ছিল। কিন্তু যখন এই বৃষ্টির মধ্যে দিয়ে গাড়িটা এগোচ্ছিল, তখন কিন্তু আমাদের এই রোড ট্রিপটার ফুল ভাইবটা আমরা পাচ্ছিলাম এই বর্ষার ওয়েদারে। তাই এই বর্ষার ওয়েদারে কিন্তু আপনারা যারা রোড ট্রিপ ভালোবাসেন তাদেরকে ডেফিনেটলি বলবো, এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের আশেপাশের এলাকাগুলোতে আপনারা যদি ঘোরেন, এখানকার রাস্তা এবং পরিবেশ এতটা সুন্দর, আপনাদের রোড ট্রিপটা কিন্তু একটা অন্য মাত্রা পেতে বাধ্য। দেখতে দেখতেই পালশিট চলে এলো, আর পালশিট আসার সাথে সাথেই বৃষ্টিটাও কিন্তু একটু বিরতি নিয়েছিল। আর আমরা বৃষ্টির পরে দেখে নিচ্ছিলাম এর আশপাশের ক্ষেত বাগানগুলো কতটা সুন্দর লাগছিল। আর আমাদের পালশিট টোল প্লাজায় চলে এলো। এখানে একটা টোল ট্যাক্স আমাদেরকে কাটতে হয়, যেটা খুবই ন্যাচারাল একটা এত সুন্দর এক্সপ্রেসওয়ে মেনটেন করবার জন্য। এখানে একটা 75 রুপিসের টোল ট্যাক্স আছে, যেটা আমরা ফাস্ট্যাগের মাধ্যমে কেটে নিয়েছিলাম, কারণ এখন তো আপনারা জানেনই এখন প্রায় সব কিছুই ক্যাশলেস হয়ে গেছে এক্সপ্রেসওয়েগুলোতে। আর ফাস্ট্যাগের মাধ্যমে কিন্তু আপনাদের অনেকটা টাইমও সেভ হয় এরকম লং জার্নিতে।
তো এখান থেকে রাস্তাটা ছিল আরও স্মুথ, এবং এখানকার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম রোডওয়েজগুলো আরও চওড়া করা হচ্ছে, আরও সাইডে 2টো লেন বাড়ানো হচ্ছে। তো যার জন্য কিন্তু ভবিষ্যতে রাস্তাটা আরও দ্রুত হয়ে যাবে। তাই বলাই বাহুল্য, রাস্তাঘাট যদি এত সুন্দর এবং ওয়েল মেনটেন থাকে তখন কিন্তু আমাদের মতো যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার তারা ফ্রিকোয়েন্টলি এরকম ফ্যামিলি ট্রিপস ছোটো ছোটো প্ল্যান করে নিতে পারে। নিজের বাড়ির আশপাশের এরিয়াগুলো নিজের গাড়িতেই ঘুরে আমরা দেখে নিতে পারি। তো এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি আমরা বর্ধমানের কাছাকাছি চলে এসেছি। এক্সপ্রেসওয়ে থেকে এবার যাব মেন টাউনে। আর মেন টাউনে এবার আমরা ঠিক করেছিলাম 108 শিব মন্দির ছাড়াও আরও একটা খুবই বিখ্যাত মন্দির এখানে দেখবার, সেটা ছিল সর্বমঙ্গলা মন্দির। তো সর্বমঙ্গলা মন্দিরটা হলো একটু মানে মেন টাউনের একটু ভেতরে যেতে হয়, যার জন্য আমরা দেখতে পেলেন ওই মেন জিটি রোডের রাস্তাটা থেকে আমরা লেফট টার্ন নিলাম, দিয়ে এই আদি বনেদি পাড়াটার ভেতর দিয়ে যেতে যেতেই আমরা চলে এসেছি মেন এন্ট্রেন্সটাতে। এইটা হলো রাজবাড়ির মেন এন্ট্রেন্সটা, যেটা দিয়েও আপনারা মন্দিরে যেতে পারেন। কিন্তু যেহেতু ওখানে গাড়ি রাখার স্পেস ছিল না, তাই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আর একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম ওখানে আমাদের গাড়ি রাখার স্পেসটা অ্যাভেলেবেল আছে। আর এখানে আর একটা খুবই ভালো পয়েন্ট হলো, আপনারা কিন্তু মন্দির প্রেমাইসেসের মধ্যেই একটা সুন্দর পার্কিং পেয়ে যাবেন। এই প্রবেশপথ পেরিয়ে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন 2টো শিব মন্দির, যার একটির নাম হলো চন্দ্রেশ্বর আর একটির নাম ইন্দ্রেশ্বর। তো অদ্ভুত ব্যাপার, পার্কিং করতে না করতেই দেখলাম ওখানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে সর্বমঙ্গলা মন্দিরে। আর প্রত্যেকজন ভক্ত যারা ওখানে গেছিলো তারা সবাই বসে আছে এই হল ঘরটাতে, যেখানে কিন্তু এখানকার ভোগ বিতরণ করা হয়। তাই মাথায় ছাতা দিয়ে দেখে নিতে হলো মন্দিরের প্রিমাইসেস। আর একটু এগিয়ে বাঁদিকে গেলে আপনারা পাবেন আরও 3টি উত্তরমুখী শিব মন্দির, যার একটির নাম রামেশ্বর, এই মন্দিরটির নাম মিত্রেশ্বর, আর আরেকটু এগিয়ে গিয়ে পাবেন আরেকটি শিব মন্দির যার নাম হলো কমলেশ্বর। তো এটাই হলো সেই মিত্রেশ্বর মন্দির, যার ভেতরে রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ, যেখানে গিয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারেন। যদিও এই মন্দির প্রেমাইসেসের মধ্যে আপনারা একটা খাড়া দেখতে পেলেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এখানে কিন্তু বলি প্রথা লাস্ট 10 বছর ধরে পুরোপুরিভাবে বন্ধ আছে। মন্দিরে যদিও আমরা পুজো দিতে পারলাম না, কিন্তু দর্শন হয়েছিল কিন্তু খুবই ভালোভাবে। তাই আমরা এবার এখান থেকে যাচ্ছি 108 শিব মন্দিরের দিকে। যে রাস্তাটা কিন্তু খুবই সহজ, প্রায় এখান থেকে 15 মিনিটেই আপনারা পৌঁছে যেতে পারেন 108 শিব মন্দির। আর রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন বর্ষার কারণে একটু নানা জায়গায় জল জমেছে, তো সেটা খুবই স্বাভাবিক। একটা এরকম বৃষ্টি যেখানে 2 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, তাই এইটুকু জল জমাটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সারা ভারতবর্ষই ভেসে যাচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেছি 108 শিব মন্দিরে। গাড়ি পার্কিংটা ছিল বাইরেই, এনাদের মন্দির প্রেমাইসেসের সঙ্গেই ছিল গাড়ি পার্কিং, যেখানে পার্ক করে আপনারা চলে যাবেন। খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে, কারণ আমাদের শ্রাবণ মাসের সোমবার ছিল সেদিন। আর এমনিতেও যেহেতু শ্রাবণ মাস চলছে, এখন প্রায় মহাদেবের যে কটাই মন্দির আছে প্রায় আমাদের ভারতবর্ষের সব জায়গাতেই এরকম সুন্দরভাবে সাজানো হচ্ছে, কারণ অনেক ভক্ত দেশ দেশান্তর থেকে কিন্তু এখন আসেন এখানে বাবার মাথায় জল ঢালবার জন্য। তো এই ভিড়টাকে সামলাবার জন্য কিন্তু এই মন্দির কর্তৃপক্ষ একটা খুবই অভিনব প্রকল্প নিয়েছিল, সেটা হলো একটা 5 টাকা করে এন্ট্রি ফিস করেছিল। তো যার জন্য ভিড়টা খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। আর এখান থেকেই আপনারা বাইরে পুজো দেওয়ার জন্য নানা সামগ্রী কিনে নিতে পারবেন। এরা বাইরেই বসেছিল, খুবই নমিনাল রেটসে আপনাদেরকে জিনিসটা বিক্রি করছিল। তো এখানে ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দিরটা, যার বাইরে ভক্তের সমাগম। সবাই এখানে ধূপ দিচ্ছে এবং নিজেদের মতো করে আরতি করে নিচ্ছে। এই মন্দিরের সবথেকে ইউনিক ব্যাপার হলো এটাই, যে এখানে কিন্তু কোনো পুরোহিত বা পান্ডারা আপনাদেরকে এখানে বিরক্ত করে না। এখানে আপনারা নিজেদের মতো নিজের মনের শান্তি অনুযায়ী পুজো দিতে পারেন। আর দেখুন ভক্তরা কি সুন্দরভাবে জায়গাটাকে নিজের মতো করে নিয়েছে। আর এর পাশেই আর রয়েছে একটা পুকুর, যেখান থেকে আপনারা জল নিয়ে এসে কিন্তু বাবার মাথায় ঢালতে পারবেন। এই বট গাছটার বয়সও বলা হয় নাকি প্রায় মন্দিরের সমানই। যখন এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল তখনকার সময়কার এই গাছ, এখানেও আপনারা কিন্তু মানত করতে পারেন। পুজো দিয়ে ফেরার সময় শক্তিগড়ে একটা স্টপ নিয়েছিলাম এখানকার লোকাল ল্যাংচা নেওয়ার জন্য। তো জানি যদিও এই লাস্ট কয়েকদিন ধরে এই শক্তিগড়ের ল্যাংচা সম্বন্ধে নানা খবর ভেসে আসছে আমাদের মিডিয়াতে, কিন্তু এই জায়গাটাতে কিন্তু বরাবরই আমরা যতবার শান্তিনিকেতন বা আমরা রামপুরহাট যাই এখানে আমরা দাঁড়াই। আর এইটা কিন্তু এই হাইওয়ের ধারে সব থেকে পুরনো দোকান, খুবই বিখ্যাত। এখানে এনারা ডিমান্ড করেন নাকি একসময় নাকি উত্তম কুমাররা বসে এখানকার ল্যাংচা খেতেন এবং এখানে ল্যাংচা বাড়ি নিয়ে যেতেন। তাই এই জায়গাটার অথেন্টিসিটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এছাড়াও আপনারা এই ল্যাংচা মহলে পাবেন বিভিন্ন স্ন্যাক্স, পাকোড়া আর নানা রকম ভেরিয়েন্ট, যেটা দিয়ে কিন্তু আপনারা রিফ্রেশমেন্ট করতেই পারেন। তো ওখানে খেয়ে নিয়ে আমরা ফিরে যাচ্ছি এবার আমাদের বাড়ির পথে। তো যেই একটু বিকেল নামলো, মোটামুটি তখন বিকেল 4টে হবে, তখন কিন্তু আকাশ একটু আবার ক্লিয়ার হয়ে এসেছিলো আমাদের পালশিতের রাস্তাটা এগোতেই। কিন্তু এখনও ছিল প্রায় অনেকটাই জার্নি বাকি, আমরা এখনও অবধি যাবো চুচড়ো অবধি। তো এখন অবধি তো আকাশ খুবই ক্লিয়ার আছে, কিন্তু আমরা আবার যখন এগিয়েছিলাম তখন কিন্তু আবার দেখেছিলাম প্রকৃতির এক অন্য রূপ। এইটা হলো যখন আমরা ধনেখালি থেকে পাস করছি তখন আবার আকাশ ফেটে বৃষ্টি নামলো। আর এই বৃষ্টিটা আমাদের সাথে সাথে ছিল প্রায় আমাদের চুচড়োর পৌঁছানো অবধি। তো এই বৃষ্টিটা যদি রোড ট্রিপে আপনার নাই হলো,
তাহলে আপনারা রোড ট্রিপটাকে এনজয় কীভাবে করবেন। তাই বৃষ্টিটা কিন্তু আমরা খুব ভালোভাবেই স্বাগত জানিয়েছিলাম। আর এই রকম ওয়েদারে রোড ট্রিপ নেওয়ার কিন্তু একটা নিজেরই আলাদা মাধুর্য আছে। তো এখানকার যে ধনেখালির আশপাশে যে নদী নালা আছে এবং এখানকার ক্ষেত খলিয়ান আছে সেটা দেখতে খুবই ভালো লাগে। আর দেখতে দেখতেই আমরা চলে এলাম আমাদের সুগন্ধা মোড়ে, যেখান থেকে আমাদের বাড়ি ফেরার রাস্তাটা আরও কাছে চলে আসছিল। তো ওয়েদারটাও এখান থেকে একটু একটু করে ইমপ্রুভ করছিল, বৃষ্টিটা প্রায় অনেকটাই থেমে গেছিলো। আর এখান থেকে এগোতে এগোতেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কিন্তু আর একটা খুবই ভালো জায়গা আছে যেখানে আপনারা এসে একটা ওয়ান ডে ট্যুর করতেই পারেন। সেটা হলো জটিলেশ্বর মন্দির। ওই ওভারব্রিজটা ক্রস করেই লেফট হ্যান্ড সাইডে গেলে জটিলেশ্বর মন্দির আছে। তাই ফেরার পথে দেখে ভালো লাগলো যে চুচড়োতে খুব একটা সেরকম বৃষ্টি সেদিনকে হয়নি। তাই আমাদের ট্রিপ আজকে এখানেই শেষ হলো। যাদের ভালো লেগেছে কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।